না, আমি রাজনীতি নিয়ে খুব ভোকাল। আমার নিজের সার্কেলের মধ্যে রাজনীতি পান থেকে চুন খসলে আহ, ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়, মানুষ ঠিক হোক বা ভুল হোক, সোশ্যাল মিডিয়ায় গালমন্দ করার একটা অভ্যেস তৈরি হয়েছে। মহিলাদের এগেনস্টে কোনো রকম কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট যতটা সিরিয়াসলি নেওয়া হয়, পুরুষদের ক্ষেত্রে বোধহয় অতটা আটঘাট ভেদে ওই বিষয়টাকে হ্যান্ডেল করা হয় না। পার্সোনাল লাইফ নিয়ে আমি বিশ্বাসী নই যে ফর এক্সাম্পল আমি প্রেম করছি কিনা সে আলোচনায় আমি ঢুকতে পছন্দ করি না। আমি আদৌ বিয়ে করবো কিনা বা কবে করবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইন 24 ঘন্টায়। আমি সৌমিতা রয়েছে আমার সঙ্গে, আর আমার সঙ্গে দ্য মোস্ট হ্যান্ডসাম ইন দ্য টাউন, বিক্রম চ্যাটার্জি। আচ্ছা, এই যে তোমার একটা ছবি আছে দুর্গাপুর জংশন, এখানে তুমি তো পুলিশ আগেও হয়েছো? একবারই হয়েছে এর আগে, অনেক বছর আগে খোঁজ বলে একটি সিনেমা হয়েছিল, অর্ক গাঙ্গুলি ডিরেক্ট করেছিল, লীনা গাঙ্গুলি প্রডিউস করেছিলেন, এবং সেই সিনেমাটায় আমি একটা পুলিশের চরিত্র করেছি। কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা, কারণ অর্ক সিনেমা মানে খোঁজের পুলিশ লো অন কনফিডেন্স, খুবই নতুন, বয়স কম, এবং কোনো মতে এই কাজটা করতে পারে মজা পায়। গল্পটা আলাদা ছিল, গল্পটা সম্পূর্ণ আলাদা ছিল, পাহাড়ে শুটিং হয়েছিল। এটার ক্ষেত্রে দুর্গাপুরে শুটিং হয়েছে। চরিত্রের নাম সৌম্য সেন, ইন্সপেক্টর সৌম্য সেন। মুখে কথা বলার আগে হাতে কথা বলতে ভালোবাসেন। হ্যাঁ, খুবই রাগেড, টাফ, ইল ম্যানেড, নিয়ম মানে না, মুখ খুলে গালমন্দ করে ফেলে, এরকম একটা চরিত্র। আচ্ছা, এই কপ ক্যারেক্টার কিন্তু প্রচুর এখন অনেক কপ ক্যারেক্টার করছে। তো যখন কপ ক্যারেক্টার করার জন্য কি স্পেশাল কিছু তুমি ট্রেনিং নিয়েছো, বা আমার মানে এটা কি ডিফিকাল্ট করা কপ ক্যারেক্টার? ধরো ইজি এবং ডিফিকাল্ট দুটোই আমার মনে হয় খুব সিচুয়েশন। কারণ আমাদের কাছে যদি অভিনেতা হিসেবে ক্ল্যারিটি থাকে যে আমরা কিভাবে ফুটিয়ে তুলতে চাই চরিত্রটা, এবং আমাদের ডিরেক্টরের যদি ব্রিফ থাকে যে তিনি আমাদের থেকে কি এক্সপেক্ট করছেন, তাহলে যে কোনো চরিত্রই সহজ হতে পারে। আবার এগুলো নিয়ে যদি ক্ল্যারিটির অভাব থাকে তাহলে যে কোনো চরিত্র কঠিন হতে পারে। আমাদের ক্ষেত্রে আমার মনে হয় যে আমি একদম প্রথম দিন থেকে ভেবে রেখেছিলাম যে চরিত্রটা আমরা কিভাবে করতে চাই। অরিন্দমদার সঙ্গে আমার যে কনভারসেশন হয়েছে তার মাধ্যমে, এবং তারপরে ফ্লোরে গিয়ে যখন আমাদের ডিরেক্টর, আমাদের ডিওপি প্রসেনজিৎ, আমাদের চিফ হেগলি দিয়ে আমরা সবাই যখন পারফর্ম করেছি একাবলি, তখনও তাদেরও নানান সময় নানান ইনপুট এসছে যেটা আমার চরিত্রটাকে আরো রক সলিড করতে হেল্প করেছে। ইট অলওয়েজ হেল্পস when you have great actors with you, আমি সবসময় বিশ্বাস করি। অ্যান্ড অবভিয়াসলি স্বস্তিকা মুখার্জির এত বছরের অভিজ্ঞতা, সে ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। বাংলা এবং হিন্দিতে দাপট নিয়ে কাজ করে চলেছে। তুমি যখন তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে তখন অটোমেটিকলি তোমার পারফরমেন্স একটু ইমপ্রুভ করবে। তার মানে এখানে স্বস্তিকা মুখার্জি বড় ফ্যাক্টর তোমার। আমার মনে হয় যে আমার যে কোনো ছবিতে আমার কয়েকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেটা পারিয়ার ক্ষেত্রে সৌম্য হোক, অঙ্গনা হোক, দেবাশিস হোক, অম্বরীশ দা হোক, শ্রীরেখা মিত্র হোক, তারা প্রত্যেকে ছিল। সেটা এখানে দেবলিদি, একাবলি, তারা সবাই, রাজদীপ, সেটা অমর সঙ্গীর ক্ষেত্রে সোহিনী। আই রিয়েলি বিলিভ যে আমার পারফরমেন্স আমার কোঅ্যাক্টরদের জন্য এলিভেট হয় প্রত্যেকবার। ডিরেক্টরের জন্য তো অবশ্যই, সেটা তো আমরা সবাই জানি, ডিরেক্টর ইজ এ ক্যাপ্টেন অফ দ্য শিপ। বাট আমার কোঅ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমার ক্যারেক্টার এলিভেট হয়, এটা আমি বিশ্বাস করি সবসময়। আচ্ছা, এটা একটা মেডিকেল থ্রিলার, তো বাঙালিরা তো কম বেশি সবাই একটু নিজের উপর ডাক্তার করে, পরিবারের উপরও করে। তো তোমার কি? আমার মা তো বিশ্বাস করে যে আমার মা হাফ ডাক্তার। আমার বাড়িতে এরকম ওষুধের এরকম এত বড় বড় বাক্স রয়েছে, যেখানে মা কম্পার্টমেন্টালাইজ করে কিসের ওষুধ সেগুলো সব জমা রেখেছে আর কি। তার জ্বর হতে পারে, সর্দি হতে পারে, পেট খারাপ হতে পারে, অম্বল হতে পারে, গ্যাস হতে পারে, যা যা বাঙালিদের হয়ে থাকতে পারে, এই প্রত্যেকটা ওষুধ মায়ের একেবারে রেডি, এবং তোমার মুখ দিয়ে বলার অপেক্ষা করে না যে বাবা আজকে বেশি খাওয়া হয়ে গেছে, আমার ওষুধ রেডি। যে একটু না গাটা ম্যাচ ম্যাচ করছে, বোধহয় জ্বর আসবে, মায়ের ওষুধ রেডি। একটু না নাকটা একটু করছে, সুরসুর করছে, সর্দি হবে, মায়ের ওষুধ রেডি। একটু মাথাটা না ধরেছে, মনে হচ্ছে মায়ের ওষুধ রেডি। তো আমার মা একদম কুইন্টেসেনশিয়াল বাঙালি মা, যার সব জিনিসের ওষুধ একদম রেডি। আর অদ্ভুত ভাবে আমি এমন একটা ছেলে, আমি একদম ওষুধ খেতে পছন্দ করি না ইন জেনারেল। যেমন মনে হয় যতক্ষণ না একেবারে সহ্য সীমা ক্রস করে গেছে আমার, ততক্ষণ ওষুধ না খেতে পারলে আমি খুশি হব। কারণ আমার বিশ্বাস যে আমাদের সবারই, আমরা তো এমনভাবেই তৈরি যে আমাদের নিজেদের শরীরই চেষ্টা করে আমাদেরকে হিল করে। তো আমরা যদি পান থেকে চুন খসতে আগে ওষুধ খেতে শুরু করি, তাহলে আমাদের শরীর সেই চেষ্টাটা করা বন্ধ করে দেবে, ডিপেন্ডেন্ট হয়ে পড়বে ওষুধের উপর, এক্সটার্নাল ফ্যাক্টরের উপর। সেটা আমি বিশ্বাস করি যে যত কম করবো তত হয়তো ভালো।
এইখানে তুমি যে বললে না যে আমার মা হাফ ডাক্তার, এই যে ওষুধপত্র এনে আমি বলি না, আমার মা বলে যে আমার মার বিশ্বাস যে মা হাফ ডাক্তার, যাই হোক কারণ মায়ের দাদু ডাক্তার ছিল, লম্বা এরকম ইতিহাস। এরকম একটা বিশ্বাস আমার মায়ের মধ্যে আছে। না আমি এখানে যেটা বলছিলাম, এই যে আমরা কিছু বলেই একটা ওষুধ আমাদের জানা আছে আমরা খেয়ে নিই বা এরকম, রিসেন্ট একটা সমীক্ষায় দেখা গেছে যে এই যে ডেইলি বেসিস আমরা যে ওষুধ খাই, প্যারাসিটামল, প্রেশার, সুগার, এই ওষুধ পেইন কিলার, অ্যান্টাসিড, এর মধ্যে 30% জাল ওষুধ। এগুলো মানে মনে হয় না যে কি মানে কেন খাচ্ছি বা খেলে কি হবে? হ্যাঁ, আমার তো অনেক সময় মনে হয় যে আমরা যা খাবার খাই, যে ওষুধ খাই, সবকিছুর মধ্যে এত অংশ জাল, যে খাবারগুলো খাচ্ছি আমরা ভাবছি আমাদের জন্য বোধহয় ভালো। আমরা ফল খাচ্ছি, যে ফলটা আমরা বিশ্বাস করছি যে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু আসলেও তো না, আসলে তো প্রচুর পেস্টিসাইড ইউজ করে সে ফলটাকে গ্রো করানো হয়েছে। বা যে চিকেনটা খাচ্ছি বা ডিমটা খাচ্ছি ভাবছি প্রচুর প্রোটিন ইনটেক করছি, কিন্তু তাদেরকে কিভাবে, মানে তারা কিভাবে থেকেছে, এই ডিমগুলো কি করে তৈরি হয়েছে, আমরা তো সত্যি জানি না। দেখো আমরা তো একটা খুব অস্থির সময় দাঁড়িয়ে অনেক কিছু করছে, গত 1 বছরে আমরা আর্যকর থেকে শুরু করে এখন চাকরি দ্বারা অনেক কিছু করছি। তোমাকে আমরা কখনো সেভাবে রাজনৈতিক কোনো মানে কোনো প্ল্যাটফর্মে দেখিনি, তো তুমি কি নিজেকে এগুলো থেকে দূরে রাখতেই পছন্দ করো বা তুমি আমার সরি, না না, আমি এটাই বলছি মানে কোনো মানুষের তো নিজস্ব রাজনীতি থাকে, সেই তোমার রাজনীতি কি এটা যে রাজনীতি থেকে দূরে থাকে? না, আমি রাজনীতি নিয়ে খুব ভোকাল আমার নিজের সার্কেলের মধ্যে। আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার কাছের মানুষ, তাদের কাছে আমার রাজনৈতিক চিন্তাধারা, আমার মত এবং কোনো মতবিরোধ থাকলে সেটা খুব পরিষ্কার। কিন্তু আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেইটা নিয়ে কোনো পাবলিক ফোরামে আলোচনা করতে চাই না। নিশ্চয়ই আমার জীবনে কোনো একটা সময় আসবে যখন চাইবো তখন খুব ওপেনলি করবো। এখন আজকের দিনে দাঁড়িয়ে তুমি অন্য 4টি বিষয় নিয়ে প্রশ্ন করলে যেরকমভাবে করি ঠিক সেইভাবে, বাট আমি এমন সময় গিয়ে করতে চাই যখন আমি খুব শিওর হবো যে আমি এই আলোচনাটা খুব ওপেনলি করতে শুরু করলে করতে থাকবো। একদিন করলাম, পরের দিন ভাবলাম আমার এটা উচিত হয়নি, তারপর দিন আবার বন্ধ করে দিলাম, সেটাতে আমি বিশ্বাসী নই। আমি যদি মনে হয় কোনো সময় যে আমি রাজনৈতিকভাবে ভোকাল হব, সরব হব, মেবি অ্যাক্টিভ হব, আমি জানি না, তাহলে যেদিন আমি বিশ্বাস করবো যে সেটা আমি করবো, সেদিন আমি ফুল ফ্লেজেড আউট ইন দি ওপেন সেটা করতে চাই। কিন্তু সেই কনক্লুশনে বা সেই ডিসিশনে আমি এখনো পৌঁছাইনি, যে কারণে আজকের দিনে ইভেন আজকে এই মুহূর্তে বসে আমার কাছে আমার পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে বক্তব্য, আমার পলিটিক্যাল প্রেফারেন্সেস, আমি কোন জিনিসটা নিয়ে কি ভাবি, সেটা এখনো আমার সার্কেল, আমার কাছের মানুষের কাছে সীমিত। মানে তুমি এটা বললে যে তুমি যদি কোনোদিন রাজনীতি জয়েন করো তুমি অভিনয় ছেড়ে দেবে, তুমি রাজনীতি ফুল টাইম করো? আমি এই মুহূর্তে দেখে আমার মনে হয় না যে আমি রাজনীতি ফুল টাইম করতে চাই কোনোদিন, কিন্তু এটা সত্যি যে আমাদের সবার মধ্যে একটা খুব স্ট্রং পলিটিক্যাল ভয়েস লুকিয়ে রয়েছে, তোমার মধ্যেও আমার মধ্যেও। এবার যেহেতু আমি অভিনেতা বা পাবলিক ফিগার, সেই জন্য আমাকে নিজের সমস্ত চিন্তা ভাবনা সব সময় যে তুলে ধরতে হবে ক্যামেরার সামনে, সেটা আমি বিশ্বাসী। সেটা আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি বিশ্বাসী নেই, যে ফর এক্সাম্পল আমি প্রেম করছি কিনা সে আলোচনায় আমি ঢুকতে পছন্দ করি না, আমি আদৌ বিয়ে করবো কিনা বা কবে করবো সেটা নিয়ে আলোচনা করে আমার মনে হয় যে আমার ক্যারিয়ারের কোনো উপকার হবে না। আমি বিশ্বাস করি যে আমার কাজ নিয়ে যতদিন পর্যন্ত আমার পরিচিতি, ততদিন পর্যন্ত আমার এই ইন্টারভিউগুলো আমার কাজকে বেনিফিট করবে এবং আমি সেটা স্টিক করে থাকার চেষ্টা করি। এবার তার মানে কি আমার ব্যক্তিগত জীবন নেই, যে আমার জীবনে প্রেম থাকতে পারে না, আমার জীবনে আর 4টি জিনিস নিয়ে বক্তব্য থাকতে পারে না? নিশ্চয়ই আছে। সেটা ক্রিকেট নিয়ে থাকতে পারে, ফুটবল নিয়ে থাকতে পারে, পলিটিক্স নিয়ে থাকবে। আমরা তো বড় হয়েছি এমন পরিবারে যেখানে ক্রিকেট যেরকমভাবে আলোচনা হয়, পলিটিক্স সেরকমভাবেই আলোচনা করা হয়, তা নিয়ে তর্ক বিতর্ক ডিবেট হয়। তা সেটা একসময় এসএফআই হয়ে থাকুক বা সিপিএম হয়ে থাকুক বা তৃণমূল হয়ে থাকুক বা বিজেপি, এই সমস্ত কিছু নিয়ে তো আমাদের পরিবারের মধ্যেই বিতর্ক হয়েই আসছে অনেক বছর ধরে। তো তাতে তো আমি পার্ট নিই, আমি অংশ নিই, কিন্তু সেই জিনিসটা আমি ক্যামেরার সামনে কবে তুলে ধরতে চাই এবং কিভাবে তুলে ধরতে চাই, সেই জিনিসটা আমি এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসাইড করি। যদি কোনোদিন ডিসাইড করি তাহলে আমার মনে হয় আমি খুব সরব হব এবং খুব সহজে সে নিয়ে কথা। তোমার মহিলা ফ্যান তো প্রচুর, তাদের এই যে তুমি প্রেমিকার কথা বিয়ের কথা বলছো না, ভালোই আছে, ঠিক আছে। না, আমার এটা মনে হয় যে আমার নিজেরই ক্যারিয়ারের একটা সময় আমার পার্সোনাল লাইফ নিয়ে বড্ড বেশি আলোচনা হয়েছে,
অ্যাট লেন্থ, এবং সেই সময় বোধহয় আমার পার্সোনাল লাইফ নিয়ে আমার কাজের থেকে অনেক বেশি আলোচনা হতো, অনেক কিছুর মধ্যে দিয়ে। হ্যাঁ, এবার আজকের দিনে দাঁড়িয়ে বাই গডস গ্রেস আমার অডিয়েন্স যারা আমাকে হয়তো অনেক ভালোবাসা দিয়েছেন তাদের অনেক আশীর্বাদ, আমার পরিবারের যারা মানুষ তাদের অনেক ভালোবাসা, যে কারণে আমি এমন কিছু কাজ করতে পারছি ব্যাক টু ব্যাক, যে জন্য আমার কাজ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেটা পারিয়ার অ্যাকশন অবতার হোক, বা শহরের উষ্ণতম দিনে অমর সঙ্গী রোমান্টিক হিরো হোক, বা সেটা সূর্যের সময় একটি দক্ষিণী ছবি রিমেক করা নিয়ে হোক, বা এখন দুর্গাপুর জাংশনে একটা রিয়েল লাইফ ইনসিডেন্টকে তুলে ধরে একটি এরকম রাগেড ইল ম্যানার্ড পুলিশ অফিসারকে নিয়ে হোক, বা এরপরে যখন রাশ রিলিজ করবে তথাগতর সঙ্গে আমার আগামী ছবি, তখন একটা ছেলের নিজের পরিবারের কাছে ফিরে যাওয়া, এবং অদ্ভুতভাবে 80-র দশকে আমরা যে ধরনের বাংলা সিনেমা দেখতাম বা আর্লি 90s-এ, সেই পৃথিবীটাকে নতুন করে রিক্রিয়েট করা হোক, এই সব কিছুর মাধ্যমে আমার কাজ নিয়ে কনসিস্টেন্টলি কথা হচ্ছে, এবং তার জন্য আমি হয়তো অনেক মানুষের অনেকটা ভালোবাসা পাচ্ছি। আমি সেটাতে খুবই আপ্লুত, এবং আমি সত্যিই চাই যাতে আলোচনা আমার কাজ নিয়ে হোক, এবং তার জন্য আমি আমার কাজের পেছনে অনেকটা সময় দিই, অনেকটা এফোর্ট দিই, এবং সেটা এই মুহূর্তে আমার প্রায় একটু বেশি। আমার খুব মনে হয় যে সীমিত রিলিজ থাকা ভালো, কিন্তু সেটা সবসময় হয়তো আমাদের প্রডিউসাররা ওইভাবে প্ল্যান করে উঠতে পারেন না, তাদেরও রিলিজ ডেট কবে হবে তাদের বিজনেস অ্যাসপেক্ট থেকে তাদের ডিসাইড করতে হয়। সুতরাং অনেক সময় হয় যে কিছু রিলিজ হয়তো গায়ে গায়ে হতে শুরু করবে, যেমন দুর্গাপুর জাংশনের রিলিজ 25শে এপ্রিল এবং রাশের রিলিজ 6ই জুন, যেটা একটু কাছাকাছি। আমি হয়তো চাইতাম যে আর একটু যদি গ্যাপ দিয়ে রিলিজ করা যেত, কিন্তু সেটা অনেক সময় আমাদের হাতে থাকে না। আমি যদি কোনোদিন নিজের সিনেমা নিজে প্রডিউস করি হয়তো তখন হাতে থাকবে। এই মুহূর্তে আমার প্রডিউসার অন্য কেউ, এবং তার অনেকটা টাকা তিনি ইনভেস্ট করেছেন একটা সিনেমার পিছনে। সুতরাং তিনি যদি ডিসাইড করেন যে একটা রিলিজ ডেট তার সিনেমার জন্য ভালো, তাতে তার সিনেমার উপকার হবে, আই উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। অঙ্কুশ প্রডিউসার হয়েছে তারই আমাদের অঙ্কুশ অনেকটা বড়, যে ও নিজের সিনেমা নিজে প্রডিউস করছে, নিজে বানাচ্ছে। ওর সিনেমার জার্নি আমার অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি দীর্ঘদিন টেলিভিশন করেছি, ও যেমন 2010-11 থেকে কনসিস্টেন্টলি সিনেমা করে এসছে। সুতরাং একটা পয়েন্টে গিয়ে ডেফিনেটলি ওর নিজের অভিনেতা হিসেবে, স্টার হিসেবে আরো গ্রোথের জন্য ওর নিজের সিনেমা নিজে ব্যাক করার খুব দরকার ছিল। কারণ একটু আগে আমি বলছিলাম অন্য একজনকে যে আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কোনো প্রোডাকশন হাউস কলকাতায় এই মুহূর্তে এমনভাবে কাজ করছে না, যারা কোনো একজন অভিনেতা বা স্টারের ক্যারিয়ার আরো কি করে বড় হবে, তাদের আরো কিভাবে কাজ করা উচিত, তাদের ক্যারিয়ারের জন্য কোনটা ভালো হবে সেটা ভেবে তারা সিনেমা বানাচ্ছে। এরকম ভাবে তো আগে কাজ হতো, যখন কোনো একজন প্রমিনেন্ট প্রডিউসার একজন হিরোর লঞ্চ থেকে শুরু করে তাকে প্রতিষ্ঠা করা পর্যন্ত 3-4-5 বছর ধরে কনসিস্টেন্টলি তাকে নিয়ে কাজ করতেন, তার ক্যারিয়ার প্ল্যান করতেন, তার সোশ্যাল ইমেজ প্ল্যান করতেন, সবটা। যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো হয় না, বিলুপ্ত হয়, সেজন্য প্রত্যেকজনকে নিজের ক্যারিয়ার নিজে ভাবতে হচ্ছে। এবার একটা পয়েন্ট অফ অ্যাচিভমেন্টের পরে আমরা দেখেছি যে কোনো অভিনেতাই নিজের সিনেমা নিজে প্রডিউস করতে শুরু করছে। সেটা দেবদা হতে পারে, জিৎদা হতে পারে, এখন অঙ্কুশ হতে পারে, পরবর্তীকালে আরো অনেকে হবে আমি শিওর। তো আমার মনে হয় যে একটা পয়েন্টের পরে আমরাও এটা বুঝতে শুরু করি যে আমাকে যদি আগামী ধাপে পৌঁছতে হয়, তাহলে যে ধরনের চরিত্র, যে ধরনের সিনেমা আমাকে করতে হবে, সেইটা হয়তো অন্য কেউ আমার জন্য এই মুহূর্তে ভাবছেন। যদি অন্য কেউ না ভাবে তাহলে হয়তো আমাকে নিজেকে ভাবতে হবে। সেইখান থেকে আমার মনে হয় সিনেমা প্রডিউস করার চাহিদা অভিনেতাদের। এবং এমন কিছু গল্প থাকে যেগুলো আমরা সত্যি বলতে চাই, যেগুলো হয়তো অন্য কোনো প্রডিউসার এসে প্রডিউস করবেন না, সেইটা বলার চাহিদা। তো সেরকম কিছু কোনো একটা সময় আমি নিশ্চয়ই করবো, আমার বিশ্বাস। সেটা এই মুহূর্তে নয়, বাট হ্যাঁ, আই উড ডেফিনেটলি ওয়ান্ট টু প্রডিউস। তুমি তো অনেকদিন তুমি বলে তুমি টেলিভিশন এই ইন্ডাস্ট্রিতে কাজ করছো, টলিউডের বা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা মহিলাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট কাস্টিং কাউচ নিয়ে কথা বলি, কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেই কথাটা বলা হয়। সেরকম কিন্তু পরিস্থিতি মানে বহু আছে, ইন্ডাস্ট্রিতেও আছে, প্রচুর, একটা দুটো নয়, প্রচুর আছে। আমি জলের বোতল একটা সরি, আমি একটু বেশি জল খাই। হ্যাঁ, তো এইটা নিয়ে বলছিলাম যে এইটা নিয়ে কেন কথা বলা হয় না, বা এরকম নিশ্চয়ই তোমার চেনা পরিচিত কারো কখনো শুনেছো যে কোনো পুরুষ সেক্সুয়াল হ্যারাসমেন্ট? প্রচুর শুনেছি। সমস্যাটা হচ্ছে যে আমাদের সমাজ আমাদেরকে যেরকম ভাবে বড় করেছে, তাতে আমরা এগুলো না বলতে বোধহয় একটু লজ্জা পাই। এখন আমাদের মনে হয় যে কোনো পুরুষ মানুষ সে সেক্সুয়ালি হ্যারাস হয়েছে, এটা বললে বোধহয় মানুষ হাসবে,
যে তাদের বোধহয় এই জিনিসটা যথেষ্ট ম্যাসকিউলিন বলে মনে হবে, কিন্তু এটা তো সত্যি না। এরকম তো নানান সিচুয়েশন হয়েছে যেভাবে আমরা আই কমপ্লিটলি কন্ডেম উইমেন বিং হ্যারাসড যে কোনো কর্মক্ষেত্রে, শুধুমাত্র সিনেমার ক্ষেত্রে না। একইভাবে কোনো পুরুষ মানুষকে হ্যারাস করাটাও আমার মনে হয় যে আমরা সবাই ইকুয়ালি কন্ডেম করি, কিন্তু সেটা নিয়ে আমরা সরব নই। এবং কোথাও একটা গিয়ে আই থিঙ্ক আমাদের লিগাল সিস্টেমের দ্বারা মহিলাদের এগেনস্টে কোনো রকম কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট যতটা সিরিয়াসলি নেওয়া হয়, পুরুষদের ক্ষেত্রে বোধহয় অতটা আটঘাট ভেদে ওই বিষয়টাকে হ্যান্ডেল করা হয় না। আর আমাদের আপব্রিঙ্গিং এর মধ্যেও কোথাও একটা মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রে এরকম কিছু হলে সেটা চেপে যাওয়া বা সেটা না বলা বা সেটা লুকিয়ে যাওয়া, এই একটা বিষয় না আমাদেরকে বলা হতো আমাদের ছোটবেলায়। আমি জানি না কেন, কি কারণ, কোথাও একটা মহিলাদের একটা বড় অংশ সেটা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। আই ফিল ভেরি প্রাউড ফর। আমার অনেকটা গর্ব হয় আমার বন্ধু বান্ধব, আমার বোন দিদিদের নিয়ে, যারা এই জিনিসটা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ভোকাল হতে পেরেছেন এবং বলতে পেরেছেন যে এই জিনিসটা যদি তাদের সঙ্গে হয়ে থাকে তাহলে সেটা ভুল। আমি সত্যি আশা রাখবো যে যদি কোনো পুরুষ মানুষের সঙ্গে হয়ে থাকে আগামী দিনে তারাও যাতে ইকুয়ালি ভোকাল হতে পারেন এবং বলতে পারেন। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তাতে লজ্জা পাওয়ার কোনো কারণ আমাদের, যদি কেউ যারা সাফার করেছে তাদের লজ্জা পাওয়ার কারণ আছে বলে আমার মনে হয় না। যারা করেছেন তাদের লজ্জা পাওয়া উচিত। আমার শেষ প্রশ্ন, এটা হচ্ছে এখন খুব ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নিয়ে কথা হচ্ছে এবং তোমার একটা কেস হচ্ছে। এই যে একজন ধরা পড়লো এবং তার কোর্টে কেস চলবে, সেই অভিযুক্ত তাকে, কিন্তু এর বাইরেও তো একটা ট্রায়াল চলে যেটা সোশ্যাল মিডিয়া ট্রায়াল চলে। এটা নিয়ে তুমি কি বলবে? এক তো ওই ঘটনার নিয়ে এবং তার হচ্ছে এই ট্রায়াল নিয়ে। তবে এক তো বলবো যে আমার যে কেসটি চলছে সেটি কোর্টে চলছে, তা নিয়ে আমার তো কোনো আলোচনা করার অধিকার নেই এই মুহূর্তে। আই উইল হ্যাভ টু ফাইট এ লিগাল ব্যাটল দ্যাটস গোয়িং অন। এবং অন্য যে কারোর ক্ষেত্রে যদি কোনো লিগাল ব্যাটল তাদেরকে ফেস করতে হয়, তাহলে আমাদের লিগাল সিস্টেম অনুযায়ী তাদেরকে কোর্টে গিয়ে ফেস করতে হবে। তার বাইরে কে কীভাবে হ্যান্ডেল করছে সে তো আজকের দিনে পান থেকে চুন খসলেও ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়, মানুষ ঠিক হোক বা ভুল হোক, সোশ্যাল মিডিয়ায় গালমন্দ করার একটা অভ্যেস তৈরি হয়েছে। অনেক মানুষই করে থাকে, সেটা কেন করেন আমি সত্যি জানি না। হতেই পারে যে তাদের জীবনেও অনেক কারণে নানান রকম রাগ আছে, বিতৃষ্ণা রয়েছে, না পাওয়া রয়েছে, যে কারণ হয়তো তাদের মধ্যে এরকম একটা বিষয় তৈরি হয় যে খুব ছোট ছোট বিষয় তারা হয়তো এতটাই রেগে যান যেগুলো লিখে ফেলেন বা লিখতে ভালোবাসেন, লিখে কোনো প্লেজার পান, আমার জানা নেই। বাট আমার বিশ্বাস যে আমরা এমন একটা সময় বাস করছি, যেখানে বললে যে টাইমস আর ভেরি বিয়ার্ড, যেখানে মানুষকে ছোট করে, মানুষকে গালমন্দ করে, চারটে খারাপ কথা বলে আমরা খুশি হই, আমরা আনন্দ পাই। কিন্তু এই মানসিকতাও তো একটু বিকৃত, এটা তো কোনো সুস্থ নয়। বিং কাইন্ড ইজ দ্য লিস্ট উই ক্যান এক্সপেক্ট ফ্রম হিউম্যান বিংস। মান আর হুশ, এই দুটো নিয়ে তো মানুষ। তো সেইখান থেকে দাঁড়িয়ে একটু বোধহয় কাইন্ডনেস আমাদের সবার ভেতরে থাকা দরকার, এবং আমাদের সবার, আমাদের আশেপাশের মানুষ, পশু পাখি, এনভায়রনমেন্ট, গাছপালা সবাইকে দেখাতে পারা দরকার। দ্যাটস ওয়ান থিং যেটা আজকের পৃথিবীতে বা আজকের সমাজে একটু মিসিং বলে আমার মনে হয়। আমরা সেই আশায় বেঁচে আছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি সেই আশায়। আমরা আমাদের মতন করে হয়তো একটু ভালো এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, হয়তো সেইখান থেকে আরো দুটো মানুষ সেটা ছড়ায়, এবং সেই আশা আমরা সবাই রাখি, সেটা ভেবে আমরা সবাই বেঁচে আছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। রিলিজ করছে 25 এপ্রিল। দুর্গাপুর জাংশন রিলিজ করছে 25 এপ্রিল আপনাদের কাছের এবং দূরের সিনেমা হলে। প্লিজ গিয়ে দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো। ওটিটি বা সিনেমা হলে কবে আসবে তার জন্য ওয়েট করবেন না, কারণ আজকের দিনে ওটিটি বা টেলিভিশনে আসতে অনেকটা সময় লাগে, নাও আসতে পারে, আমি জানি না। প্লিজ দেখবেন, দেখে জানাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।